আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবসময় তো আমি অনেক পজিটিভ কথা বলি, আপনার চিন্তা করতে সহজ হয়, কিন্তু আজকে আমি কথা বলবো এমন কিছু রিয়েলিস্টিক ব্যাপার নিয়ে যেই সমস্যাগুলা আপনি অথবা আপনার সন্তান, যদি আপনি বাবা মা হয়ে থাকেন বা বাচ্চাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠাবেন চিন্তা করে থাকেন, উনি ফেস করবেন। অথবা আপনি নিজেই যদি চিন্তা করেন যে আমি বিদেশে যাব পড়াশোনা করতে, তাহলে যে সমস্যাগুলো আপনি বিদেশে গিয়ে প্রতিনিয়ত সম্মুখীন হবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কারণ সব পজিটিভ ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু অনেক নেগেটিভ ব্যাপার যে আছে এইগুলা কখনো জানাবো না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। সো আমি মনে করলাম যে আজকে আমি সমস্ত নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে চিন্তা করব। এবং আমার মনে হয় যদি আপনি নিজে হোক অথবা আপনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে পাঠাতে চান, তাহলে অবশ্যই এই কথাগুলো আপনার শুনতে হবে, জানতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো চলেন শুরু করা যাক। যদি আপনি মন দিয়ে আজকের ভিডিওটা দেখেন, হয়তোবা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে এইটাই। আমি এমন কিছু বাস্তবতা শেয়ার করব যা অনেকেই বলবে না বা কখনোই কেউ বলে না বা আলোচনা করতে চান না, কিন্তু আমি চাচ্ছি এই জন্য যে আপনি যদি বিদেশে পড়াশোনা বা স্থায়ী হতে চান, তাহলে আপনার সামনে থাকা কষ্টগুলোকে আগে থেকেই যেন আপনি জানতে পারেন, যেন আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। কারণ স্বপ্ন দেখা অনেক সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যে অশ্রু, যে কষ্ট, যে ত্যাগ তিতিক্ষা লুকিয়ে আছে, সেটা খুব কম মানুষ খোলাখুলিভাবে বলে। কেউ হয়তোবা ধরেন যতই বিদেশে থাকুক, যতই মন্দ থাকুক, খারাপ থাকুক, সে এই ব্যাপারগুলো হয়তোবা দেশে আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে বা ইউটিউব ভিডিওতে বলতে চায় না আর কি, নিজের কষ্টটা নিজের কাছেই রাখে। সো আমি চাচ্ছি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যেন আপনার ডিসিশন নিতে সহজ হয়। প্রথমেই আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাকিত্ব, লনলিনেস। বিদেশে গেলে প্রথমেই আপনি বুঝতে পারবেন, অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে নামার পরেই আপনার এই চিন্তাটা মাথায় আসবে যে আপনার আশেপাশে কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই। আপনার বাবা মা নেই, ভাই বোন নেই, শৈশবের বন্ধু নেই। হয়তোবা ফেসবুক বা ভিডিও কলে তাদের সাথে কথা হবে, কিন্তু যখন একা রুমে বসে থাকবেন তখন কিন্তু আপনার বুক ফেটে কান্না আসবে। আপনার সেই কান্না দেখারও কেউ থাকবে না। দেখবেন যে নিজের মধ্যেই নিজের লজ্জা লাগে। তখন দেখবেন যে আপনি কম্বলের নিচে মাথা রেখে একা একা কাঁদবেন। মানে কোনো শব্দ হবে না, কিন্তু কান্না হবে, চোখ দিয়ে পানি পড়বে। ভাবুন তো, মা যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি সোজা হাসপাতালে ছুটে যেতে পারবেন না, শুধু দূর থেকে কাঁদবেন আর দোয়া করবেন। ব্যাপারটা কেমন না? বাবা অসুস্থ হবে, বাবার পাশে বসে আমরা বাবার মাথায় হাত রাখতে পারি না, বা ভাই বোন কেউ অসুস্থ হয়ে গেলে তার পাশে থাকবো, যে তাকে সান্ত্বনা দিব, সেটাও পারি না। সো বিদেশ মানেই কিন্তু একাকিত্ব, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে আপনি পরিবার থেকে অনেক দূরে। বাবা হয়তো বা ফোন করে আপনাকে বলবে, জিজ্ঞাসা করবে, বাবা কবে দেশে আসবি? ছোট ভাই বোন হয়তো বা বলছে, তুই না থাকলে আমাদের ঘরটা ফাঁকা লাগে। আপনি কিন্তু শুধু ফোনে হাসি মুখে কথা বলবেন, কিন্তু ফোন কেটে গেলে একা বিছানায় কাঁদতে হবে। এই কান্না দেখার কেউ নাই। আরও কঠিন হয় তখন যখন দেশে হঠাৎ কেউ মারা যায়। হয়তোবা বাবার মৃত্যুর খবর শুনলেন, কিন্তু টাকা নেই যে আপনি দেশে যাবেন, বা ভিসা জটিলতা থাকবে যে আপনি চাইলেই দেশে যাইতে পারবেন না। এবং আরও একটা ব্যাপার হয় যে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলা দেশের থেকে, বাংলাদেশ থেকে কিন্তু অনেক দূরে হয়। সো আপনি টিকিট কেটে যাবেন, বাংলাদেশে যাওয়ার পরে যে বাবা মা বা আত্মীয় স্বজনকে মাটি দিবেন, কবরে নিয়ে যাবেন, এই বাস্তবতা আসলে চিন্তাই করা যায় না। কারণ এতক্ষণ তো লাশ রাখা যাবে না। আপনার দেখা যাবে যে আপনি চাইলেই সিট পাবেন না। পরের দিন আপনার ফ্লাইট হবে, আপনি 24 ঘন্টা 48 ঘন্টা জার্নি করে যাবেন। লাশ তো এতদিন রেখে দেয়া ইসলামিকভাবেও ঠিক না।
সো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যাইতেও পারবেন না। এই যন্ত্রণা যে শুধু বিদেশে যে আছে সেই বুঝতে পারে, অন্য কেউ কিন্তু বুঝে না। আরও একটা ব্যাপার কি জানেন, এই যে যেদিন আপনি পরিবার থেকে বাড়ি থেকে আপনি দূরে যাবেন, ওই দিন থেকে কিন্তু আসলে যতই যারা মুখে বলুক যে কেমন আছো, কি খবর, এই সেই আত্মীয় স্বজন ভাই বোন, তারা ফোনে হয়তো বা এতটুকুই বলবে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে তারা আপনাকে আপনি যে পরিমাণ মিস করেন বা মিস করবেন ওই রকম মিস কখনোই করবে না। কারণ কি, তারা তো তাদের পরিবার নিয়ে, তাদের সন্তান নিয়ে অথবা তাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে দেশে আছে, তারা কিন্তু আপনাকে মিস করবে না। কিন্তু আপনি প্রতিটা মুহূর্তে যে পরিমাণ মিস করবেন, যে পরিমাণ কষ্ট পাবেন, এই কষ্টটা কিন্তু কাউকে বলতেও পারবেন না। সো এইটা আপনি যদি ট্যাকল দিতে পারেন তাহলে বিদেশের চিন্তা করবেন। আমি অনেককে দেখছি বিদেশে আসার পরে, মানে অল্প বয়সে যারা আসে তারা কিন্তু অনেকে ভেঙে পড়ে, অনেকে দেশে ব্যাক করছে এই ধরনের সিচুয়েশনে। সো আপনি চিন্তা করে আসবেন। 3 নম্বরে আমি বলবো অড জব ও শারীরিক পরিশ্রম। এটা হচ্ছে অনেকেই ভাবে বিদেশে গেলেই চাকরি, টাকা, গাড়ি, বাড়ি সব কিছু পাওয়া যায়। আসলে চিত্রটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, সব কিছু পাওয়া যায়, কিন্তু সেই পাওয়াটা কিভাবে পেতে হয়, কিভাবে কি হয়, এটা আসলে যারা বিদেশে থাকে তারাই বুঝে। প্রথমে পড়াশোনার খরচ চালাতে আপনাকে কঠিন কাজ করতে হবে। কঠিন কাজ বলতে আমি যেটা বলি সেটা হচ্ছে অড জব। হ্যাঁ, বিদেশে কিন্তু চাকরি মানে কোনো ভেদাভেদ নাই, চাকরি মানেই চাকরি। কিন্তু আমরা যারা বাঙালি, আমাদের কাছে কিন্তু চাকরিগুলো মানে চাকরি না। দেখেন, দেশে আমাদের কত আরামায়েশের জীবন, ছেলেমেয়েরা কখনো কষ্ট করে না, বাবা মা সব কিছু ম্যানেজ করে দেয়, মা রান্না করে দেয়, ঘরে আপনার কাজের মেয়ে থাকে, নিজের কাপড় ধুইতে হয় না, সব কিছু অর্ডার মাফিক হয়ে যায়। কিন্তু বিদেশে কিন্তু আপনি দেখেন, এই অড জব করবেন, তারপরে আবার বাসায় এসে কাজ করবেন, আপনার রান্না আপনি করবেন, আপনার কাপড় আপনি ধুবেন। আর চাকরিতেও আপনি কেউ ক্লিনিং করবেন, কেউ রেস্টুরেন্টে থালা বাসন মাজবেন, কেউ রেস্টুরেন্টে কাস্টমার সার্ভিস করবেন, বা কেউ খুব ঠান্ডার মধ্যে অনেক অড জব করবেন। সো এই ব্যাপারগুলা চিন্তা করতে গিয়ে কিন্তু খারাপ লাগে। বা আপনি চিন্তা করেন যে বাংলাদেশে ওই যে আমাদের স্বপ্ন বা মিনাবাজার বা আগোরাতে যে ছেলে মেয়েগুলা চাকরি করে সারাদিন দাঁড়ায় থাকে, তাই না? তো এই রকম আপনাকেও কিন্তু এইরকম দাঁড়ায় থাকতে হবে। অথবা আপনি ম্যাকডোনাল্ড, KFC-তে চাকরি করবেন, আপনাকে কিন্তু তাই করতে হবে। সো প্রচুর পরিশ্রমের কাজ এইগুলা একদম যে আপনি সেই প্রথম দিন থেকে আপনার খুব ভালো লাগবে তা না। বাংলাদেশে থাকতে যে ফ্যান্টাসি কাজ করে আসার পরে 1 মাস পরেই দেখবেন যে খুব কষ্ট লাগে যে আমি কি করতেছি, কেন করতেছি এত পরিশ্রম, আমি তো আমার সারা লাইফে অভ্যস্ত না। বাংলাদেশে তো আমরা সাধারণত পরিবারের উপরে নির্ভরশীল করে বড় হই। সো আমাদের এইগুলা কিন্তু মানিয়ে নিতে কষ্ট হয়। তার উপরে বাসায় এসে নিজের রান্না করো, তার উপরে পড়াশোনা, মানে অনেক অনেক প্রেশার। এইগুলা কিন্তু আপনার চিন্তা করেই আসতে হবে, অন্যথায় আপনি ভেঙে পড়বেন। এবার আমি আরও একটা ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে, এবং এটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা মনে করি যে বিদেশে গেলেই, সেটা যেই দেশেই যাই, আমি তো মেইনলি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর উদাহরণ দেই, সেটা লন্ডন, আমেরিকা অথবা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দেশগুলোর মধ্যে আপনি যে দেশেই যান, আমরা মনে করি যে গেলেই আমাদের পিআর পেয়ে যাব, মানে পার্মানেন্ট রেসিডেন্সি, নাগরিকত্ব গেলেই হয়ে যাবে, খুব সহজ। আসলে ব্যাপারগুলো কিন্তু এত সহজ না। সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা হলো বিদেশে পড়াশোনা করলেই পিআর হবে। আসলে ব্যাপারটা এইরকম না। প্রতিনিয়ত তাদের রুলস চেঞ্জ হইতে থাকে। আজকে এক রুলস, কালকে অন্য রুলস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সবার নীতির পরিবর্তন হয়। আর আপনার ইউকেতে তো ছোট্ট দেশ, লোক সংখ্যা এমনিতে 8 কোটির কাছাকাছি, তাদের তো প্রতি মাসেই বলা চলে যে রুলস চেঞ্জ হয়, কজ তারা অলরেডি জনসংখ্যার বাড়ে অনেক বেশি হয়ে গেছে, ওভারলোডেড। সো তারা নিতে পারে না।
আমেরিকা তো তাই। সো প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়। আজকে আমি যে আশা নিয়ে বসে আছি যে আমার হয়তো বা কালকে পিআর হয়ে যাবে, কালকে রুলস চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমাকে এই রকম ব্যাপারগুলা মাথায় নিয়েই বাংলাদেশ ছাড়তে হবে। যখন আমি বাংলাদেশ ছাড়বো উচ্চশিক্ষার জন্য, আমি আপনাকেই বলতেছি, যদি আপনি উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ ছাড়তে চান, আপনার দুইটাই মাথায় রাখতে হবে। অনেকে বছরের পর বছর চলে যায়, তাদের পার্মানেন্ট রেসিডেন্সি হচ্ছে না। অনেকের এমন হয় যে এক সময় হতাশ হয়ে আবার দেশে ব্যাক করতে হয়। আবার অনেকে দেশে যাদের ব্যাক করার মতো অবস্থা থাকে না, তাদের কিন্তু অবৈধ হয়ে যেতে হয়। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। হয়তোবা আপনার লাখ লাখ টাকা খরচ করলেন, 4-5 বছর জীবন থেকে নষ্ট করলেন, কিন্তু শেষে আপনাকে বলা হলো যে দুঃখিত, আপনার ক্যাটাগরিতে পিআর সম্ভব না। তখন কিন্তু আপনার সকল স্বপ্ন শেষ, আমও শেষ, সালাও শেষ। আপনি দেশে হয়তোবা ভালো চাকরি করতেন, অথবা ভালো ব্যবসা করতেন, অথবা অর্থনৈতিকভাবে ভালোই ছিলেন। আপনি একটা স্বপ্ন নিয়ে ওইগুলা বাদ দিয়ে এখানে আসছেন, কিন্তু আপনার সেই স্বপ্নটা কিন্তু তখন পূরণ না হইলে আপনার পরিবার বুঝে না, তারা কিন্তু উল্টা আপনাকে তখন কটু কথা বলবে। তুই গেছস না পড়ালেখা করতে, কি পড়ালেখা করছস, কি ছিড়ছস, হ্যাঁ, নানান রকম কথা। মানুষ দেখবেন যে যখন আপনি ভালো থাকবেন তখন আপনাকে কিন্তু সবাই খুব মূল্যায়ন করবে, কিন্তু যখনই বিপদে পড়বেন তখন মানুষ কটু কথা বলবে, এবং পরিবার থেকেই সবচেয়ে বেশি বলে। এইগুলা কিন্তু মাথায় রাখবেন। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল কথাগুলা বলতেছি, হয়তোবা আপনার খারাপ লাগবে। এইগুলা মাথায় রেখেই আপনাকে আগাতে হবে। আপনি যেই দেশেই যান, আপনি যদি মনে করেন যে আমি গেলেই আমার পিআর হয়ে যাবে, না, রুলস চেঞ্জ হয়, অনেক কিছু হয়। সো এগুলা মাথায় রাখবেন। এরপরে আমি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ। বিদেশে পড়াশোনা মানেই কিন্তু আপনার বিশাল খরচ, বছরে আপনার লাখ লাখ টাকা। আপনার পরিবার যদি ওই রকম সচ্ছল না হয়, তাহলে আপনি বিদেশে যাবেন না। আবার অনেকের এক্সপেকটেশনস থাকে যে আমি বিদেশে যাব, একটা অংশ পেমেন্ট দিয়ে গেলাম, বাকিটা আমি ওইখান থেকে পড়াশোনা করে দিব। ওইটাও আসলে ভাই হয় না। কেন হয় না? যে দিন দিন তো সব দেশেরই খরচ বাড়তেই আছে। তা আপনি যে পার্ট টাইম চাকরি করবেন, ওই চাকরি করে আপনার কিন্তু নিজের খরচ চালাইতেই কষ্ট হয়ে যায়। তার উপরে আপনি টিউশন ফি কোত্থেকে ম্যানেজ করবেন? আবার অনেকের স্বপ্ন থাকে দেশে কিছু টাকা পাঠাবো, আত্মীয় স্বজন ভাই বোনরাও চিন্তা করে থাকে, ওরে এত টাকা খরচ করে বিদেশে পাঠাইলাম, ওই কয় টাকা ব্যাকআপ দিল বা কয় টাকা দেশে পাঠাইলো। ওইটা চিন্তা করে কিন্তু আমরা যখন দেশে টাকা পাঠাইতে চাই, তখনই আমাদের আরো বড় বিপদ হয়ে যায়। যে টাকাটাই ইনকাম করছিলাম, যে ধরেন আমি টিউশন ফি দিব, কিন্তু ওইটা আমি দেশে পাঠাই দিছি, এখন আমি টিউশন ফি কোত্থেকে দিব? সো তখনই আমার অবৈধ হয়ে যাইতে হয় বা নানান রকম বিপদে পড়তে হয়, তখনই আমি লাইনচ্যুত হয়ে যাব। সো এই ব্যাপারগুলা মাথায় রাখবেন। আবার অনেকে দেখি যে জমি জমা বিক্রি করে আসেন, আমি কাউকে এখানে নেগেটিভলি ওইভাবে বলতেছি না, কিন্তু অনেকে চিন্তা করেন যে আমি বাবার জমিটা বিক্রি করে দিয়ে বিদেশে যাব, পড়াশোনা করব, একসময় বাবার হাল ধরবো। এটা অল্প বয়সে এগুলো চিন্তা করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন বিদেশে থাকি বা এই বয়সে আইসা, যেমন আমি আমার বয়সে আইসা এখন অনেক কিছু বুঝি, অল্প বয়স হলে কিন্তু এগুলো বুঝতাম না। সো এই জন্য আমি খোলাখুলি কথা বলতেছি। আপনি যখন বিদেশে পড়তে আসবেন, এবং যতদিন পর্যন্ত আপনার নাগরিকত্ব না হইল, সেটা 5 বছর 10 বছর যত বছরই লাগুক, ততদিন আসলে আপনি বাংলাদেশে কোনো ব্যাকআপ দিতেই পারবেন না। আর যদি আপনি ব্যাকআপ দিতে চান বা কিছু টাকা পাঠাইতে চান, ওই ব্যক্তিটাই বিপদে পড়ে যায়। ওটা কিন্তু ফ্যামিলি বুঝে না, বা ফ্যামিলিকে বোঝানো যায় না। কারণ তখন ফ্যামিলি মেম্বাররা মনে করে যে ওই নানান রকম গল্প বলতেছে এখন, কারণ ওই কোনো কাজ পারে নাই, অপদার্থ, ওই হয়তো বা রং করে বেড়াইছে, কিন্তু এখন নানান রকম গল্প বলতেছে। সো ওইটা আরেক স্টোরিতে চলে যায়। সো আপনি যদি এইভাবে অর্থনৈতিক প্রেশারটা নিতে পারেন, আপনার সমস্ত টিউশন ফি আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। আবার যতদিন আপনি এখানে পড়াশোনা করবেন বা ছাত্র অবস্থায় থাকবেন, আপনি শুধুমাত্র নিজের থাকা খাওয়ার খরচটা ইনকাম করতে পারবেন, এবং 1 টাকাও দেশে পাঠাইতে পারবেন না। এই ধরনের ব্যাপারগুলা মাথায় রেখে তারপরে আগাবেন।
আদারওয়াইজ আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি এই জন্য, যদি কোনো অভিভাবক শুনে থাকেন, আমি অভিভাবকদের জন্য বলছি, আপনার সন্তান যদি বিদেশে যায়, আপনার সারা জীবনের সঞ্চয় খরচ হয়ে যাবে, আপনি বার্ধক্যে হয়তো আর সাপোর্ট পাবেন না, এটা চিন্তা করেই সন্তানকে পাঠাবেন। আর যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, টাকা পয়সার সমস্যা না থাকে, তাহলে আসলে কোনো সমস্যাই নাই, আপনার সন্তান বিদেশে পড়বে, এটাই স্বাভাবিক। অথবা আপনার সন্তান যতদিন পড়াশোনা করবে ততদিন আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাবেন, এই ধরনের মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই পাঠাবেন আপনার সন্তানকে বিদেশে, অন্যথায় পাঠাবেন না। ও আসলে কিন্তু কামলা দিতে যাচ্ছে না, যাচ্ছে পড়াশোনা করতে। আর যখন টাকাটাই মুখ্য হয়ে যায় তখন কিন্তু আসলে লাইফ, ওই যে বললাম পিআর বা এগুলা হবে না। এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখা জানা, সেই জন্যই আপনাদেরকে বলতেছি আর কি। এই কথাগুলো যদি আজকে থেকে আমি 10 বছর 15 বছর আগে অনেককে বলতে পারতাম, তাহলে হয়তোবা অনেকের লাইফ এইভাবে ভেজালে পড়তো না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে যে ব্যাপারটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ধর্ম ও সংস্কৃতির চ্যালেঞ্জ। মুসলিম পরিবার থেকে আসলে আরও চ্যালেঞ্জ কিন্তু বেশি থাকে। অনেক জায়গায় নামাজের জায়গা নাই, হালাল খাবার খুঁজে পাওয়া যায় না, ইসলামিক পরিবেশ নাই, আপনার সব জায়গায় হারাম, যেহেতু মাদক জাতীয় দ্রব্য একদম ওপেনলি বিক্রি হয়, সংস্কৃতি ভিন্ন, তখন কিন্তু আপনার সন্তান বেলাইনে যাওয়ার জন্য কিন্তু খুবই একটা উপযুক্ত পরিবেশ পেয়ে যায়, শয়তান খুব খুশি হয়। সো আপনি এই ব্যাপারগুলো মাথায় রেখেই পাঠাবেন। যদি আপনি হিন্দু ধর্মাবলম্বীও হন, আমি বলবো যে সব জায়গায় কিন্তু আপনার জন্য মন্দির বা থাকে না। তারপরও যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য একটা সুবিধা হচ্ছে কি, যেহেতু ইন্ডিয়ান প্রচুর আছে সবগুলা দেশেই, তো তারা কিন্তু মন্দির কিছু দূরে দূরে বানায়। সো ওইটা আপনার জন্য তেমন একটা সমস্যা হবে না। আবার যেহেতু আপনাদের অ্যালকোহল জাতীয় ব্যাপারগুলা বা হালাল হারামের ব্যাপার নাই, আপনার জন্য সহজ হয়তোবা, কিন্তু মুসলমানদের জন্য ব্যাপারগুলা অবশ্যই অবশ্যই অনেক কঠিন, এবং ঈমান ধরে রাখাই কঠিন। সবার জন্য কিন্তু এত সহজ হয় না, যেহেতু একদমই ইসলামিক পরিবেশ নেই। তারপরে যতটুকু আছে অতটুকু করার জন্য ওই স্যাক্রিফাইস থাকতে হবে। যখন আমি দেখব আমার চোখের সামনে কেউ বিয়ার খাচ্ছে, হুইস্কি খাচ্ছে, পার্টি করতেছে, ক্লাবে যাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ব্যাপারগুলো যখন আসে, তখন কিন্তু আমার মধ্যে থেকেই আমাকে শয়তান তাড়া দিবে। সো আমি বেলাইনে যাইতেই বাধ্য, লাইনচ্যুত হবই। এই ব্যাপারগুলা বিশেষ করে অভিভাবকদেরকে চিন্তা করতে হবে যে আমি আমার মেয়েকে পাঠাই দিচ্ছি বা আমি আমার ছেলেকে পাঠাই দিচ্ছি, তার ফিউচার কি হবে। শুধু তো দুনিয়ায় সব কিছু না, মারা যাওয়ার পরে তো আমার মানে নিশ্চিত ভবিষ্যৎটা তো পরেই, কবরের জিন্দেগি। ওই সময় আমি কি জবাব দিব বা আমার বাচ্চারা কি জবাব দিবে, এই ব্যাপারগুলোও কিন্তু মাথায় রাখবেন। কারণ পশ্চিমা সংস্কৃতি মানেই অনেক ফ্রিডম, অনেক পার্টি, অনেক বিভিন্ন ধ্যান ধারণা। এই চাপ অনেককে বিপথে নিয়ে যাইতে বাধ্য। সো বাবা মা ভাবে সন্তান পড়াশোনা করতেছে, অথচ বাস্তবে সন্তান কিন্তু অন্য জগতে হারায়া যাইতেই পারে। এটা বোঝা যায় যখন সন্তান বিপদে পড়ে তখন, অথবা সন্তান যখন একসময় বাবা মার কোলে যায় তখন দেখে যে তার চরিত্রের হয়ে গেছে। তবে এইটা যে একদম বিদেশে না, বিদেশে তা না, বাংলাদেশেই এখন সন্তান কিন্তু বাবা মার কথা শোনে না। দেখেন এখন ঘরে ঘরে সন্তানকে শিক্ষিত বানাইতে গিয়া, মানুষ বানাইতে গিয়ে আমরা আসলে অমানুষ বানায় ফেলি। যে আমরা দেখেন, এই যে আমি 40 বছর বয়সে আমরা কিন্তু আমাদের বাবা মা ভাই বোন বড়দের সাথে বেয়াদবি করতে বা কথা বলতে অনেক সম্মানের সাথে বলি, চেষ্টা করি বা অনেক কিছু ভয় পাই, অথচ আমাদের সন্তানরা কিন্তু এখন এত বেয়াদব ভাবে বড় হচ্ছে অথবা এত বেলাইনে চলে গেছে। আমি জানি যে আমার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে যে কি কি করতেছে এটা কিন্তু আমি চিন্তাও করতে পারি না, বা আমার ছেলে কি কি করতেছে আমি চিন্তাও করতে পারি না। আর চিন্তা করলেও এখন আমার এমন সিচুয়েশন হয়ে গেছে বাংলাদেশে যে বাবা মা হয়ে গেছে এখন বলদ, মুখ বন্ধ করে সহ্য করে। সো এই ব্যাপারগুলা বাংলাদেশেই যদি এমন হয়, বিদেশে গেলে সন্তান কিরকম হবে ওইটাও চিন্তা করেই আপনি পাঠাবেন। আর আরও একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রচুর মানসিক চাপ
আপনার হবেই এবং হেলথ ইস্যুস হবেই। বিদেশে যে শুধু টাকা উপার্জন তা তো না, পড়াশোনার চাপও তো বিশাল। তার উপরে আবার আপনার নিজের কাজ নিজে করতে হবে, তার উপরে আবার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, পরীক্ষা সব কিছুই আবার বাংলায়ও না, ইংলিশে। সো অনেকেই কিন্তু পুরো ব্যাপারগুলো মানায় নিতে পারে না, অনেকে মেন্টালি অনেক স্ট্রেসে থাকে, অনেকে অনেক বিপদে পড়ে যায়। হ্যাঁ, অনেকে আমি দেখছি যে পাগলের মতনও হয়ে যায়। সো এই জন্য এইগুলা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। সাথে যদি অড জব, যেগুলা শারীরিক পরিশ্রমের চাকরি, এগুলা করা হয়, মানসিক চাপ এত বেড়ে যায় যে কেউ আসলে হতাশায় এমনও হয় যে সুইসাইড করে ফেলে। জি, আপনার বিশ্বাস হবে না হয়তোবা, কিন্তু আপনি ডাটা ঘাটলে আপনি দেখেন, গুগল করেন, অনেক স্টুডেন্ট কিন্তু সুইসাইড করে ফেলে, এই ধরনের প্রেশার নিতে পারে না, অনেকে মেন্টালি সিক হয়ে যায়। হ্যাঁ, সো এইগুলা কিন্তু আপনি মাথায় রাখবেন। আরও একটা ব্যাপার আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে অপ্রত্যাশিত ঘটনা। বিদেশে জীবন অনেকটা অনিশ্চিত। হঠাৎ আপনার এখানে দুর্ঘটনা হয়ে গেল, হঠাৎ চাকরি চলে গেল, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন, এসবের মধ্যে কারো সাহায্য কিন্তু এখানে আপনি পাবেন না, কারণ এখানে তো আপনার ফ্যামিলির কেউ নাই। এখন তো ফ্যামিলির কেউই খবর নেয় না, আর দূরের কেউ খবর কেন নিবে? আপনার পাশে আপনার একমাত্র যদি মা থাকে, বাবা থাকে, হ্যাঁ, নিজের ভাই বোন থাকে, তখন তারা না হয় হাত বাড়ায় দিত বিপদে, কিন্তু তারা তো কেউ নাই, আপনাকে একাই লড়তে হবে। সো এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের ভুললে চলবে না, এইগুলা আপনি সিদ্ধান্ত নেওয়ার আগেই চিন্তা করে আসবেন। একটা কথা ভাবুন তো, যে আপনি যদি দেশে থাকতেন, প্রতিদিন মায়ের রান্না খেতে পারতেন, বাবার স্নেহ পাইতেন, ভাই বোনের সাথে হাসি ঠাট্টা আনন্দ করতেন, মাঝে মাঝে ঝগড়াও করতেন, কিন্তু ভাই বোন তো ঝগড়া করার পরও আবার মিলা যাইতেন, তাই না? কিন্তু বিদেশে গিয়ে হয়তোবা প্রতিদিন রাতে আপনি একা বসে নুডলস খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, বার্গার খাচ্ছেন, ফোনে হাত দিয়া মায়ের ছবি দেখতেছেন, কিন্তু চোখ দিয়া অশ্রু পড়তেছে। এটাই কিন্তু বিদেশের বাস্তবতা। এইভাবেই আমরা প্রতিনিয়ত কাটাই। হ্যাঁ, সো এগুলা মাথায় রাখবেন। আর সবশেষে আরেকটা কথা মনে রাখবেন, বিদেশ মানেই যে সুখ এইরকম না, এখানে প্রচুর দুঃখ আছে। আপনি যদি ভেবে থাকেন একবার গেলেই সব ঠিক হয়ে যাবে, আমি খুব সুখে থাকব, ভাই, ফেসবুক আর বাস্তবতা এক জিনিস না। ফেসবুকে দেখবেন যে কেউ একটা আমার মতন কালো বিশ্রী লোকেরও ছবি অনেক সময় এডিট করে ফর্সা দেওয়া যায়, পেটে ভাত না থাকলেও হাসি দিয়ে ছবি তুলে দেওয়া যায়। এটা বাংলাদেশে থেকে মনে হয় ও কত সুখে আছে, কিন্তু বাস্তবতা কিন্তু এক না। যদি আপনি ওইটাই ভাইবা থাকেন তাহলে আপনি ভুল করতেছেন। এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি হ্যাপি থাকবেন। তো এইগুলা চিন্তা করেই আপনি আগাবেন। আমি সর্বশেষে বলতে চাই, প্রিয় ভাই বোনরা, বিদেশে পড়তে যাওয়ার আগে দয়া করে আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম এগুলা ভালো করে একবার চিন্তা করেন। আপনার পরিবার যদি সচ্ছল না হয়, যদি আপনার নিজের মানসিক শক্তি কম থাকে, যদি আপনি কষ্ট সহ্য করতে না পারেন, তাহলে ভুলেও এই ঝুঁকি নেবেন না, এই রাস্তায় পা বাড়াবেন না, অনুরোধ রইল। হ্যাঁ, কারণ স্বপ্ন ভেঙে গেলে কিন্তু শুধু আপনি না, আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যাবেন। আর যদি আপনার ফ্যামিলি মাশাআল্লাহ টাকা পয়সা থাকে, তারপরও আপনাকে কিন্তু মূল্যায়ন করবে না। ফ্যামিলি হয়তো বা ধ্বংস হবে না, কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না, আপনি হাসির পাত্র হবেন, আপনি তাদের খারাপ এক্সাম্পলের জন্য তৈরি থাকতে হবে। তখন আপনাকে দেখায় আরো 10 জনকে বলবে, ওই যে অমুক ব্যক্তি বিদেশে গেছিল না, সে বিদেশ গিয়ে কি ছিঁড়ে আসছে, এইরকম, যে বিদেশে পড়ালেখা করে আজকে বাংলাদেশে এসে কি করতেছে, এইরকম হবে আর কি। সো আজকে ভিডিওর উদ্দেশ্য আমি কাউকে নিরুৎসাহিত করা না, উদ্দেশ্য হলো সত্যিটা আপনাকে চোখের সামনে তুলে ধরা। আপনি যদি সব বাস্তব ব্যাপারগুলা জেনে সব কষ্ট মেনে নিয়ে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার জন্য শুভকামনা। কিন্তু যদি প্রস্তুতি না থাকে, তবে দয়া করে এই ঝুঁকি নেবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।